যদি আপনারও এই অভ্যাস থাকে যে আপনি খুব সহজে সবাইকে বিশ্বাস করে নিজের মনের ইচ্ছা, উদ্দেশ্য, লক্ষ্য ও ফিউচার প্ল্যান বলে দেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে 48 লজ অফ পাওয়ার বইয়ের 3 নম্বর ল ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর বুঝতে পারবেন সফল হওয়ার জন্য নিজের উদ্দেশ্য ও লক্ষ্য গোপন রাখা কেন জরুরি এবং কিভাবে আপনি সবার থেকে নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখবেন সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটা কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। 48 লজ অফ পাওয়ার বইয়ের 3 নম্বর লটা হলো কনসিল ইওর ইন্টেনশনস, অর্থাৎ নিজের উদ্দেশ্য গোপন রাখুন। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ওপেন বুক। বেশিরভাগ মানুষ যা অনুভব করে সেটাই বলে দেয় এবং কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই নিজের লক্ষ্য, উদ্দেশ্য ও প্ল্যান সবার কাছে প্রকাশ করে দেয়। যদিও এমনটা করার পিছনে কিছু কারণ কাজ করে। প্রথমত, নিজের ফিলিংস ও ফিউচার প্ল্যানের ব্যাপারে বলতে চাওয়া সহজ এবং স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিজের জিভকে কন্ট্রোল করতে এবং কাউকে কি বলা হচ্ছে সেটা মনিটর করার জন্য অনেক বেশি এফোর্ট লাগে। দ্বিতীয়ত, অনেকে বিশ্বাস করে সবার কাছে সৎ ও খোলামেলা থাকলে মানুষের মন জয় করা সহজ, কিন্তু সততা আসলে একটা ভোঁতা ছুরির মতো, যেটা কাটার চেয়ে রক্তপাত বেশি ঘটায়। আপনার সততা অন্য লোকের কাছে বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। তাই তেতো সত্যের চেয়ে মানুষ আপনার কাছে যেটা শুনতে চায় সেটা বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, সব মানুষের কাছে অনেক বেশি খোলামেলা হলে আপনি নিজেকে এতটাই প্রেডিক্টেবল এবং ফ্যামিলিয়ার করে তুলবেন যে আপনাকে সম্মান বা ভয় করার কোনো কারণই থাকবে না। আপনি যদি সাকসেসের জন্য অনেক বেশি ডেসপারেট হন, তাহলে সততাকে একপাশে রাখতে হবে এবং সবার কাছে নিজের উদ্দেশ্য ও নিজের মনের ইচ্ছা গোপন রাখার মাইন্ডসেট তৈরি করার জন্য নিজেকে ট্রেন করতে হবে। নিজের আসল ইচ্ছা ও উদ্দেশ্যের ব্যাপারে মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখতে হবে। কাউকে বুঝতে দেয়া যাবে না যে আপনি আসলে কি চাইছেন, কোন লক্ষ্য পূরণ করতে চাইছেন। হয়তো এটা অনেক বেশি ম্যানিপুলেটিভ শোনাচ্ছে, কিন্তু কঠিন বাস্তবটা হলো আপনি পৃথিবীটাকে যেমন ভাবেন পৃথিবী বাস্তবে তেমনটা নয়। বর্তমান সময়ে অসৎ ও স্বার্থপর মানুষে ভরা সমাজের সাথে ডিল করে নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য সবসময় ভালো হলে চলবে না। ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপ হতে হবে। তবে কিন্তু মাথায় রাখতে হবে, খারাপ হতে গিয়ে যেন অন্য কারোর অনেক বেশি ক্ষতি না হয়ে যায়। খেয়াল রাখতে হবে, পাওয়ারের এই ল মিসইউজ বা কাউকে অ্যাটাক করার জন্য নয়, নিজের ডিফেন্সে কাজে লাগাতে হবে। এই বইয়ের প্রতিটা ল ডিটেলসে আলোচনা করার উদ্দেশ্য হলো, কেউ যদি এই লগুলো আপনার উপর অ্যাপ্লাই করে তাহলে আপনি যাতে সেটা বুঝতে পারেন এবং সেলফ ডিফেন্সের জন্য স্টেপ নিতে পারেন। নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখতে না পারার কারণে যে কত বড় বিপদে পড়তে হয়, আবার নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখতে পারলে কিভাবে সফল হওয়ার রাস্তা সহজ হয়ে যায় তার সাক্ষী আছে ইতিহাস। গল্পটা হলো নিনন ডিঙ্কলুজ ও মার্কুইস ডি সিভিনিকে কেন্দ্র করে। সেই সময় 62 বছর বয়সী নিনন ছিল ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত কার্টিসান। সে লাভ ও রিলেশনশিপে অনেক বেশি অভিজ্ঞ ছিল, আর মার্কুইস ছিল একজন সুদর্শন যুবক। কিন্তু লাভ ও রোমান্সের বিষয়ে মার্কুইস খুব একটা ম্যাচিওর ছিল না। মার্কুইস একজন কাউন্টেসকে ভালোবাসত, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে কাউন্টেসের মন জয় করা যায়। তাই সে নিননের কাছে পরামর্শ চাইল। নিনন মার্কুইসকে প্রথম পরামর্শ দিল যে পরের বার মার্কুইস যখন কাউন্টেসের সাথে দেখা করবে তখন সে কাউন্টেসের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবে, যাতে কাউন্টেসে মনে হয় যে মার্কুইস ভালোবাসা নয়, বন্ধুত্বে আগ্রহী। নিননের পরবর্তী পদক্ষেপটা ছিল কাউন্টেসের মধ্যে জেলাসি বা ঈর্ষার অনুভূতি তৈরি করা। তাই সে মার্কুইসকে পরামর্শ দিল, এবার থেকে কোনো ফাংশনে গেলে মার্কুইস তার সাথে কয়েকজন সুন্দরী মেয়ে নিয়ে যাবে যারা তাকে ঘিরে থাকবে। এটা মার্কুইসের দিকে কাউন্টেসের দৃষ্টি আকর্ষণ করবে। মার্কুইসকে বিষয়টা বোঝানো কঠিন ছিল, কিন্তু নিনন বেশ ভালো করে জানতো যে একটা নারী সেই পুরুষকেই পছন্দ করে যাকে অন্য নারীরাও পছন্দ করে। তাই এর ফলে কাউন্টেসের মধ্যে এই অনুভূতি তৈরি হলো যে মার্কুইসকে পাওয়া অত সহজ নয়। মার্কুইসকে পেতে গেলে তাকে বাকি মেয়েদের সাথে লড়াই করে ছিনিয়ে নিতে হবে। তো কাউন্টেসের মধ্যে জেলাসির অনুভব জাগানোর প্ল্যান সফল ছিল। এবার নিনন মার্কুইসকে পরবর্তী পরামর্শ দিল যে মার্কুইস এমন ফাংশনগুলোতে ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকবে না যেখানে কাউন্টেস তাকে আশা করে, বরং মার্কুইস এমন জায়গায় উপস্থিত থাকবে যেখানে কাউন্টেস তাকে কখনোই প্রত্যাশা করে না, যেমন আর্ট গ্যালারি বা মিউজিয়াম। আর এটাই কাউন্টেসের মনে মিস্ট্রি তৈরি করলো। কাউন্টেস মার্কুইসের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করতে পারছিল না। তার মধ্যে একটা ইমোশনাল কনফিউশন তৈরি হয়েছিল, আর এই ইমোশনাল কনফিউশনই হলো সিডাকশন বা কাউকে নিজের প্রতি আকর্ষিত করার প্রথম শর্ত। তো নিননের প্ল্যান মোতাবেক সবকিছু হচ্ছিল। নিনন তার গুপ্তচরদের মাধ্যমে জানতে পারল যে কাউন্টেস এখন মার্কুইসের হালকা জোকসেও অনেক বেশি হাসছে। মার্কুইসের বলা গল্পগুলো অনেক মনোযোগ সহকারে শুনছে।
এবং সে মার্কুইসের সম্পর্কে জানতে আরও বেশি কৌতূহল দেখাচ্ছে। নিনন বুঝতে পেরেছিল এবার বিষয়টা শেষের দিকে এগোচ্ছে। কাউন্টেস নিজে মার্কুইসের প্রতি তার ভালোবাসার কথা জানাবে, শুধু সময়ের অপেক্ষা। কয়েকদিন পর কোনো একটা কারণে মার্কুইস কাউন্টেসের বাড়িতে ছিল। দুজনে একাই ছিল, কিন্তু এটা নিননের প্ল্যানের অংশ ছিল না। তো এই সময় মার্কুইস নিননের পরামর্শ মানার পরিবর্তে নিজের আবেগে আবেগপ্রবণ হয়ে কাউন্টেসের হাত ধরল এবং বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি এই সব কিছু করেছি তোমার মন জয় করার জন্য। এটা শুনে কাউন্টেস অবাক হয়ে গেল। তার মনে হলো এই মার্কুইস সেই মার্কুইস নয় যাকে সে ভালোবাসে। মার্কুইস যখনই ভালোবাসা শব্দটা উল্লেখ করলো, তখনই কাউন্টেসের কাছে মার্কুইসের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছিল। তো এখন মার্কুইস কাউন্টেসের কাছে একজন নতুন অচেনা মানুষ, যে ভালোবাসার জন্য অনেক বেশি ডেসপারেট। নিজের মনের আসল ইচ্ছা বলে দিয়ে ভালোবাসার জন্য নিজের ডেসপারেশন সামনে এনে মার্কুইস কাউন্টেসকে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু কাউন্টেস কিছু না বলে বিনয়ের সাথে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল এবং মার্কুইসের সাথে যে কোনো রকম যোগাযোগ এড়িয়ে চলল। এমনকি পরে বেশ কয়েকবার মার্কুইস কাউন্টেসের সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেলে মার্কুইসকে বলা হলো কাউন্টেস বাড়িতে নেই। অবশেষে যখন কাউন্টেসের সাথে মার্কুইসের একবার দেখা হলো, মার্কুইস বুঝতে পারল সে আর কখনোই কাউন্টেসের মন জয় করতে পারবে না, কারণ দুজনের মধ্যে ভালোবাসার যে ম্যাজিক্যাল বন্ডিং তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। মার্কুইসের ভুলটা কোথায় ছিল? লাভ অ্যান্ড সিডাকশনের ব্যাপারে মার্কুইস বেশি কিছু জানতো না, কিন্তু নিনন খুব ভালো করে জানতো কিভাবে লাভ অ্যান্ড সিডাকশনের মতো বিষয়ে সাকসেসফুল হওয়া যায়। নিনন জানতো যে পুরুষ আর মহিলা আলাদা হলেও লাভ অ্যান্ড সিডাকশনের ক্ষেত্রে তারা একই রকম অনুভব করে। যখন একজন ছেলে বা মেয়ে নিজের প্রতি কাউকে আকর্ষিত করার জন্য ইমপ্রেস করার কোনো টেকনিক ফলো করে, তখন সামনের জন বুঝতে পারে যে তাকে ইমপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, তবুও সে কিছুই বলে না, কারণ সে চায় তাকে ইমপ্রেস করা হোক। লাভ অ্যান্ড সিডাকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিস্ট্রি ও কিউরিওসিটি। কিন্তু মার্কুইস যখন নিজের মনের আসল ইচ্ছাটা বলে দিয়েছিল, তখন সব মিস্ট্রি শেষ হয়ে গেছিল, আর সেই কারণে কাউন্টেসের মনে হয়েছিল তাকে ইউজড করা হয়েছে। তাই যে মার্কুইসকে কাউন্টেসের চার্মিং মনে হচ্ছিল, তাকে চতুর মনে হলো। মার্কুইসের আসল উদ্দেশ্য বেরিয়ে আসার সাথে সাথেই দুজনের মধ্যেকার বন্ডিংটা নষ্ট হয়ে গেছিল, আর এটাই ছিল মার্কুইসের সবচেয়ে বড় ভুল। সে তার আসল ইন্টেনশনস গোপন রাখতে পারেনি। এবার নেক্সট এক্সাম্পলটা দেখুন। 1850 সালে প্রুশিয়ার পার্লামেন্টে অটো ভন বিসমার্ক নামে একজন ডেপুটি ছিলেন। এই সময়টা ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই সময় প্রুশিয়ার পার্লামেন্টে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় জার্মানি ছোট ছোট টুকরোতে বিভক্ত ছিল, আর পার্লামেন্টের আলোচনার মূল বিষয় ছিল এই ছোট ছোট স্টেটসগুলোকে জার্মানিতে পুনরায় ইউনাইট করা বা ঐক্যবদ্ধ করা, তারপর ঐক্যবদ্ধ জার্মানি হিসাবে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা। প্রুশিয়ার প্রিন্স উইলিয়াম, যে কিনা পরবর্তী রাজা হবেন, তিনিও চাইছিলেন জার্মানি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করুক। পার্লামেন্টের প্রায় সব সদস্যই যুদ্ধ চাইছিল, কিন্তু তখনকার বর্তমান রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তার কিছু মন্ত্রী অস্ট্রিয়ার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। বিসমার্ক প্রুশিয়ার অনুগত এবং উৎসাহী সমর্থক ছিলেন। তিনিও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ঐক্যবদ্ধ জার্মানির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যেহেতু তিনি আগে একজন সৈনিক ছিলেন, তাই তিনি যুদ্ধকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি মনে করতেন যুদ্ধ একটা গ্লোরিয়াস ব্যাপার। কিন্তু তিনি যখন পার্লামেন্টে তার স্পিচ দিলেন, তখন তিনি যুদ্ধের নিন্দা করলেন। তিনি এত সুন্দরভাবে যুদ্ধের বিরোধিতা করলেন যে যারা যুদ্ধ চাইছিল তারাও যুদ্ধের বিরোধিতা করতে শুরু করলো। রাজা বিসমার্কের উপর অনেক খুশি হলেন, কারণ সে যুদ্ধ থেকে প্রুশিয়াকে দূরে রেখে শান্তি প্রতিষ্ঠা করলো। রাজা বিসমার্কের ডেপুটি থেকে ক্যাবিনেট মিনিস্টার পদে প্রমোশন দিলেন। কয়েক বছর পর জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পর বিসমার্ক নিজেই অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আসলে বিসমার্ক সাধারণ মানুষ ছিলেন না। বিসমার্ক খুবই দক্ষ কৌশলবিদ ও চতুর ছিলেন। তিনি যুদ্ধ চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন সেই সময় প্রুশিয়ার সেনাবাহিনী খুব বেশি শক্তিশালী ছিল না। তাই যদি প্রুশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করত, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতো। আবার যদি প্রুশিয়া হেরে যেত, তাহলে যুদ্ধের জন্য সম্মতি দেওয়ার কারণে পার্লামেন্টে বিসমার্কের পজিশন বিপদে পড়ে যেত। তাই তিনি নিজেকে দেখিয়েছিলেন যে তিনি যুদ্ধের বিরুদ্ধে। তিনি পার্লামেন্টের অন্য সদস্য, এমনকি রাজাকেও বোকা বানিয়েছিলেন। তিনি তার নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য কাউকে স্পষ্টভাবে জানতে দেননি। রাজাকে সমর্থন করায় তিনি ডেপুটি থেকে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছিলেন। তারপর তিনি সেটাই করলেন যেটা তিনি করতে চেয়েছিলেন। তো একবার ভেবে দেখুন, বিসমার্ক যদি পার্লামেন্টে বোঝাতেন যে কেন প্রুশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তাহলে কি সবাই তার কথা মেনে নিত? একদমই না। তাই তিনি সবাইকে দেখালেন যে তিনি যুদ্ধ নয়, শান্তি চান। কিন্তু পরে তিনি নিজেই যুদ্ধ ঘোষণা করলেন। বিসমার্ক নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য কাউকে কখনো জানতে ও বুঝতে দেননি বলেই তিনি তার লক্ষ্য অর্জনে সফল হয়েছিলেন। এবার আরও একটা এক্সাম্পল দেখুন। এই কাহিনীটা হলো ইথিওপিয়ার।
1920-র মাঝামাঝি হাইলি সালাসি নামে এক ইয়ং নোবেল দেশকে ঐক্যবদ্ধ করে নিজেকে লিডার ঘোষণা করছিলেন। হাইলি সালাসি রাস্টাফারি নামেও পরিচিত ছিলেন। তার শত্রুরা বুঝতে পারছিল না সহজ সরল ও শান্ত স্বভাবের সালাসি কিভাবে সবার উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারছে। কিন্তু যারা সালাসিকে চিনত তারা জানতো সালাসি কতটা পাওয়ারফুল ও স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা করতে পারেন এবং কতটা গোছানো প্ল্যান করতে পারেন। 1927 সালে সালাসি ইথিওপিয়ার সমস্ত ওয়ারলর্ডস বা প্রধান সেনাপতিদের আডিস আবাবা নামের একটা জায়গায় ডাকলেন, যাতে তারা সবাই সালাসির প্রতি তাদের লয়্যালটির প্রতিশ্রুতি দেয় এবং তাকে লিডার ঘোষণা করে। সালাসির ডাকে কিছুজন তাড়াহুড়ো করে আসলো, আবার কিছুজন ইতস্তত বোধ করলো। কিন্তু ডিজাজমাজ বালচা অব সিদামো নামের এক ওয়ারলর্ড সামনাসামনি সালাসির বিরোধিতা করছিল। বালচা একজন মহান যোদ্ধা ছিল, তাই তার মতে সালাসি লিডার হিসাবে অযোগ্য এবং দুর্বল। কিন্তু সালাসি একজন নোবেল হওয়ায় তিনি কড়াভাবে বালচাকে আডিস আবাবাতে আসার আদেশ দিলেন। বালচা আসার জন্য হ্যাঁ বলল, কিন্তু সুরক্ষার জন্য 10,000 জনের সেনাবাহিনী সাথে নিয়ে আসলো। বালচা রাজধানী থেকে 3 মাইল দূরে তার সেনাবাহিনী মোতায়েন করল এবং একজন রাজার মতো অপেক্ষা করতে থাকলো। বালচা চেয়েছিল সালাসি তার কাছে আসুক। সালাসি বালচাকে দুপুরের ভোজসভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠালেন, কিন্তু বালচা বোকা ছিল না। সে জানতো ভোজের নিমন্ত্রণ আসলে তাকে হত্যা করার ফাঁদ। তাই সে এই শর্তে ভোজসভায় যোগ দিতে রাজি হলো যে যদি সে তার সাথে 600 জন সেনা নিয়ে আসার অনুমতি পায় তবেই সে ভোজসভায় আসবে। সালাসি ভদ্রতা এবং সম্মানের সাথে বালচার শর্তে রাজি হলেন। বালচা তার সেরা 600 জন সেনা নিয়ে ভোজসভায় যোগ দিতে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে রাস্তায় বালচা তার সেনাদের সতর্ক করে দিল যে তারা যেন ওই ভোজসভায় কিছু না খায় এবং কিছু পান না করে, বরং তাদেরকে সতর্ক থেকে সব জিনিস পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ভোজসভায় পৌঁছানোর পর সালাসি বালচাকে অতিথির সম্মান দিলেন। সালাসি বালচাকে এতটাই গুরুত্ব দিলেন যে তিনি বালচাকে বোঝাতে চাইলেন সালাসির লিডার হওয়ার জন্য বালচার অনুমোদন ও সহযোগিতা অনেক বেশি প্রয়োজন ছিল। কিন্তু বালচা উল্টে সালাসিকে হুমকি দিল যে যদি বালচা রাতের মধ্যে তার ক্যাম্পে ফিরতে না পারে তাহলে তার সেনাবাহিনী রাজধানী আক্রমণ করবে। কিন্তু সালাসি বালচাকে বোঝাতে চাইলেন যে তার এমন কোনো উদ্দেশ্য নেই। এমনকি ভোজসভা চলাকালীন ইথিওপিয়ার লিডারের সম্মানে উৎসর্গ করা গানের পরিবর্তে বালচার সম্মানে গান বাজানো হলো। বালচার মনে হলো সালাসি ভয় পেয়েছে। তো ভোজসভা শেষে বালচা ও তার সেনারা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিল। বালচা অনেক বেশি খুশি ছিল। যেতে যেতে রাস্তায় বালচা তার সেনাদের বলল কিভাবে সে কয়েক সপ্তাহের মধ্যে সালাসিকে তার আসল জায়গা দেখিয়ে দেবে। হয় তাকে গ্রেপ্তার করবে, না হয় হত্যা করবে। কিন্তু বালচা যখন তার ক্যাম্পের কাছাকাছি পৌঁছালো তখন সে অবাক হয়ে গেল। যতদূর তার চোখ গেল সে দেখল শুধুই ধোঁয়া আর আগুন। না ছিল কোনো ক্যাম্প, না ছিল কোনো সেনা। বালচা বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। তখন একটা লোক আসলো এবং বালচাকে পুরো ঘটনাটা বলল। বালচা যখন ভোজসভায় গেছিল তখন সালাসির পাঠানো কিছু সেনা বালচার ক্যাম্পে এসেছিল। বালচার সেনারা ভেবেছিল এরা যুদ্ধ করতে আসেনি, এরা দেখা করতে এসেছে, আর এটারই সুযোগ নিয়েছিল সালাসির সেনারা। সালাসি তার সেনাদের অনেক সোনা দিয়ে পাঠিয়েছিলেন। এই সোনা দিয়ে সালাসির সেনারা বালচার সেনাদের সব অস্ত্র কিনে নিয়েছিল। আর যারা অস্ত্র বিক্রি করতে রাজি হয়নি তাদের ধমকানো হয়েছিল ও তাদের অস্ত্র চুরি করা হয়েছিল। কোনো অস্ত্র হাতে না নিয়ে সালাসি কয়েক ঘন্টার মধ্যেই বালচার পুরো সেনাবাহিনীকে শেষ করে দিলেন। বিপদ বুঝতে পেরে বালচা ও তার 600 সেনা দক্ষিণ দিকে অগ্রসর হলেন, কিন্তু সালাসির সেনারা তার পথ আটকালো। তো এই পরিস্থিতিতে বালচা না পারছিল সামনে থাকা সালাসি সেনাদের সাথে লড়াই করতে, আবার না পারছিল রাজধানীতে ফিরে গিয়ে সালাসিকে হত্যা করতে। কারণ সালাসিকে মারতে গেলে সালাসির অনেক বড় সেনাবাহিনী তার এই 600 সেনাকে খুব সহজে মেরে ফেলবে। বালচার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না। তো বালচা সালাসিকে লিডার হিসেবে মেনে নিতে বাধ্য হলো। ইথিওপিয়া সালাসির মতো লিডারের আগে কখনো দেখেনি। ওপর থেকে সালাসিকে দেখে সহজ সরল ও শান্ত স্বভাবের মনে হতো, কিন্তু তিনি ছিলেন অনেক দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তার যুদ্ধনীতি এতটাই পারফেক্ট হতো যে শত্রুরা ডিফেন্স করার কোনো সুযোগই পেত না। আর সেই কারণে সালাসি বালচার মতো পাওয়ারফুল ওয়ার্ড লর্ডকে সহজেই পরাজিত করতে পেরেছিলেন। বালচা সালাসির ব্যাপারে একটা কথা বলেছিল, টাপারিকে হালকাভাবে নেয়ার ভুল কখনোই করা উচিত নয়। ওকে দেখতে ইঁদুরের মতো মনে হলেও ও সিংহের থেকেও ভয়ানক। তো এই এক্সাম্পলগুলো থেকে বুঝতেই পারলেন নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখা সফলতা বা ব্যর্থতার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে। আপনি যদি আপনার মনের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা নিশ্চিত। তাই নিজের ইচ্ছা ও উদ্দেশ্য গোপন রাখার জন্য রবার্ট গ্রিন এমন কিছু টেকনিকের কথা বলেছেন যেগুলো আপনি ফলো করতে পারেন। তো টেকনিক নাম্বার 1, মানুষের একটা বেসিক হিউম্যান নেচার হলো মানুষ সবসময় সামনে যেটা দেখে সেটাই বিশ্বাস করে। মানুষ যা দেখে ও শোনে সেটার বাস্তবতা নিয়ে সন্দেহ করতে পারে না।
মানুষ কল্পনা করে যে সে যেটা দেখছে তার পিছনে অন্য কিছু লুকিয়ে থাকলে সেটা তাকে আতঙ্কিত করবে, আর এটাই যে কাউকে তার আসল উদ্দেশ্য গোপন রাখার বিষয়টাকে অনেক বেশি সহজ করে তোলে। মানুষের চোখের সামনে আপনি যে জিনিসটা পাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন, যেটাকে আপনার লক্ষ্য হিসাবে দেখাবেন, মানুষ সেটাকে আপনার লক্ষ্য হিসাবে মানতে শুরু করবে। একবার তাদের চোখ আপনার পাতা ফাঁদে পড়লে তারা এটা উদ্ধার করতে ব্যর্থ হবে যে আপনি আসলে কি চাইছেন। তাই মানুষকে নিজের ভুল আকাঙ্ক্ষা ও ইন্টারেস্ট দেখাতে হবে, এমন কিছুতে নিজের ইচ্ছা ও সমর্থন দেখাতে হবে যেটা আপনার নিজের আসল ইচ্ছার সম্পূর্ণ বিপরীত। ঠিক যেমনটা বিসমার্ক তার পার্লামেন্টের স্পিচে দারুণভাবে ব্যবহার করেছিলেন। আপনি যেটা সত্যি চান সেই জিনিসটার ক্ষেত্রে মানুষের সামনে এমন দেখান যে সেটাতে আপনার আসলে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, আর এটাই আপনার শত্রুদের আপনার ব্যাপারে ক্যালকুলেশনে ভুল ঘটাবে। তাই লোকের কাছে নিজেকে সিক্রেটিভ এবং সন্দেহজনক করে তোলার ঝুঁকির থেকে বেঁচে নিজের আসল উদ্দেশ্য গোপন রাখার সহজ উপায় হলো নিজের ইচ্ছা ও লক্ষ্য সম্পর্কে অবিরাম কথা বলা, শুধুমাত্র আসল উদ্দেশ্যটা বাদ দিয়ে। এক্ষেত্রে আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। আপনি সবার কাছে নিজেকে বন্ধুত্বপূর্ণ, খোলামেলা এবং বিশ্বাসী দেখাতে পারবেন, আবার আপনার উদ্দেশ্য গোপন রাখতেও সক্ষম হবেন। নেক্সট, 2 নম্বর টেকনিক। সবার কাছে নিজের ইচ্ছা ও উদ্দেশ্যকে গোপন রাখার আরেকটা শক্তিশালী হাতিয়ার হলো ফলস সিনসিয়ারিটি বা মিথ্যা আন্তরিকতা। মানুষ সহজে আন্তরিকতাকে সততা ভেবে ভুল করে। মনে রাখবেন, মানুষের বেসিক নেচার হলো চোখের সামনে যা দেখা সেটাতেই বিশ্বাস করা। বেশিরভাগ মানুষ সততাকে অনেক বেশি মূল্য দেয় এবং তাদের চারপাশের মানুষদের সততায় বিশ্বাস করাতে চায়। তাই আপনি মানুষের সামনে যেমন আচরণ করবেন সেটাতে তারা খুব কমই আপনাকে সন্দেহ করবে বা আপনার আচরণকে সন্দেহের চোখে দেখবে। তাই আপনি যা বলছেন সেটা আপনি নিজে অনেক বেশি বিশ্বাস করেন, এটা বোঝাতে পারলে আপনার কথাগুলোর ওজন বাড়বে। আন্তরিকতা একটা চতুর হাতিয়ার, তাই অতিরিক্ত আবেগপ্রবণ দেখালে আপনি মানুষের চোখে সন্দেহ বাড়িয়ে দেবেন। আপনার আন্তরিকতা বিশ্বাসযোগ্য হতে হবে, না হলে মানুষ এটা সন্দেহ করতে শুরু করবে যে আপনার আন্তরিকতার পিছনে ষড়যন্ত্র আছে। আপনার মিথ্যা আন্তরিকতাকে আপনার ইচ্ছা আড়াল করার একটা কার্যকর অস্ত্রে পরিণত করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ সামাজিক মূল্যবোধ হিসাবে সততা এবং সরলতার বিশ্বাসকে সমর্থন করতে হবে। যতটা সম্ভব প্রকাশ্যে সমর্থন করতে হবে। তাই মাঝে মাঝে কিছু আন্তরিক চিন্তাভাবনা প্রকাশ করে সততার ব্যাপারে আপনার অবস্থানকে জোরালো করতে হবে। নেক্সট, টেকনিক নাম্বার 3। মানুষকে নিজের মনের ইচ্ছা ও উদ্দেশ্যের ব্যাপারে ধোঁয়াশার মধ্যে রাখার সর্বোত্তম উপায় হলো ব্ল্যান্ড ও ইনকনসপিকিউয়াস ইমেজ তৈরি করে রাখা। নিজের এমন একটা নম্র এবং অস্পষ্ট ইমেজ তৈরি করে রাখা যেটাতে কারোর মনোযোগ আকর্ষিত হবে না। আপনার অকাতের বাইরের ইচ্ছা, স্বপ্ন ও চালচলন মানুষের মধ্যে সন্দেহ বাড়িয়ে তুলবে, কিন্তু তার পরিবর্তে সাধারণ ও নিরীহ থাকাটা অনেক বেশি সেফ। ঠিক যেমন সালাসি বালচাকে বিভ্রান্ত করার জন্য করেছিলেন। বালচা একজন দুর্বল লিডারের কাছ থেকে যা আশা করেছিলেন, সালাসি ঠিক সেটাই করেছিলেন। আপনি যখন আপনার পরিচিতদের কাছে আপনার সহজ সরলতার একটা ইমেজ তৈরি করে ফেলবেন, তখন তারা আপনাকে নিয়ে অত বেশি মাথা ঘামাবে না। মানুষ একটা সময় শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করতে পারে, তাই তার পক্ষে এটা কল্পনা করা সত্যিই কঠিন হবে যে সে যে নম্র এবং নিরীহ ব্যক্তিকে দেখছে তার মনে অন্য কোনো ইচ্ছা আছে। আপনি মানুষের মনে আপনার আসল ইচ্ছা ও উদ্দেশ্যের ব্যাপারে যত ভালোভাবে ধোঁয়াশা তৈরি করতে পারবেন, আপনার উদ্দেশ্য তত ভালোভাবে গোপন রাখা সহজ হবে। নেক্সট, টেকনিক নাম্বার 4। মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখার বা স্মোক স্ক্রিনের সহজতম রূপ হলো ফেসিয়াল এক্সপ্রেশন। একটা নম্র, অপঠনযোগ্য আউটার অ্যাপিয়ারেন্সের পিছনে শনাক্তকরণ ছাড়াই সমস্ত ধরনের পরিকল্পনা করা যেতে পারে। ফেসিয়াল এক্সপ্রেশন এমন একটা অস্ত্র যা ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল মানুষরা নিখুঁতভাবে আয়ত্ত করতে শিখেছেন। বলা হয় ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের ফেসিয়াল এক্সপ্রেশন কেউ পড়তে পারত না। ব্যারন জেমস রথচাইল্ড তার মসৃণ হাসি এবং নন ডেসক্রিপ্ট চেহারার পিছনে তার আসল চিন্তা ধারণ করার একটা লাইফ লং প্র্যাকটিস বজায় রেখেছিলেন। স্ট্যান্ডাল ট্যালির্যান্ড সম্পর্কে লিখেছেন, তার মুখ কখনো ব্যারোমিটারের চেয়ে কম ছিল না। তাই নিজের ফেসিয়াল এক্সপ্রেশন এমন রাখতে হবে যাতে কেউ বুঝতে না পারে আপনার মনে আসলে কি চলছে। নেক্সট, টেকনিক নাম্বার 5। নিজের আসল ইচ্ছা ও উদ্দেশ্যের ব্যাপারে মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখার আরেকটা উপায় হলো নোবেল জেস্চার। এটা একটা অ্যাডাপ্টেবল কনসেপ্ট। এটা ডিস্ট্রাকশন এবং মিসডিরেকশনের সাইকোলজিক্যাল প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে। মানুষের সাথে কথা বলার সময় আপনার জেস্চার যদি এমন হয় যেটা পরোপকারী এবং সম্মানজনক বলে মনে হয়, তাহলে আপনি নিজের একটা পজিটিভ ইমেজ তৈরি করতে পারবেন। লোকেরা আপনাকে বিশ্বাস করতে আগ্রহী হবে। মানুষ আপনার জেস্চার্সের প্রশংসা করতে ব্যস্ত থাকবে, আপনার অ্যাক্টিভিটিগুলো খুব ঘনিষ্ঠভাবে যাচাই করার কথা ভাববে না, আর তার ফলে আপনার আসল ইচ্ছা ও উদ্দেশ্য সম্পর্কে মানুষের সন্দেহ করার সম্ভাবনা কম থাকবে। তো এই ছিল 48 লস অফ পাওয়ার বইয়ের 3 নম্বর ল। আমি আগেও বলেছি, আবারও বলছি, পাওয়ারের এই 3 নম্বর ল
নিজের লক্ষ্যগুলোকে মানুষের অসৎ উদ্দেশ্য থেকে বাঁচিয়ে লক্ষ্যগুলো পূরণ করে সফল হওয়ার জন্য ব্যবহার করতে হবে, কারোর সাথে প্রতারণা করে নিজের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য নয়, বা এই ল মিসইউজ করার জন্য নয়। তো আশা করি এই ভিডিও থেকে যা কিছু বুঝতে ও শিখতে পেরেছেন সেটা আপনি পজিটিভলি অ্যাপ্লাই করে আপনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।